দি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো নারী শিক্ষার সমস্যা এবং নারী শিক্ষার সমস্যা সমাধানের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচি। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নারী শিক্ষার সমস্যা এবং কর্মসূচিগুলো আলোচনা করার পূর্বে আমরা অনুন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা সম্পর্কে একটু জেনে নেব। মানব সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দুই ধরনের মানব গোষ্ঠী দেখতে পাই। এক ধরনের মানব গোষ্ঠী যারা নিজস্ব ক্ষমতা ও সামর্থ্যের দ্বারা অন্যদের থেকে এগিয়ে যাচ্ছে, কারণ তারাই সমাজের বেশিরভাগ সুযোগ সুবিধা লাভ করছে, এবং অপর যে গোষ্ঠী আছে যেটা সমাজের বৃহৎ অংশ, তারা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসা, শিক্ষা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং যারা ধীরে 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 পিছিয়ে পড়ছে, যাদের আমরা ব্যাকওয়ার্ড ক্লাস বা পশ্চাৎপদ শ্রেণী বা পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে বলতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সমাজে দু ধরনের মানব গোষ্ঠী রয়েছে। একটি মানব গোষ্ঠী যেখানে সমাজের সমস্ত ধরনের সুযোগ সুবিধা, সেটা অর্থনৈতিক হোক, সামাজিক হোক, শিক্ষার দিক থেকে হোক, চিকিৎসার দিক থেকে হোক, সমস্ত ধরনের সুযোগ সুবিধা লাভ করছে এবং তারা ধীরে 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 তারা সমাজের উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এবং অপর একটি মানব গোষ্ঠী যারা ক্রমাগত যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং তারা ক্রমাগত পিছিয়ে পড়ছে, যাদের আমরা ব্যাকওয়ার্ড ক্লাস বলি। ভারতের সমাজে অনুন্নত শ্রেণীগুলি হলো নারী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী প্রভৃতি। তাহলে ভারতবর্ষের ইতিহাসে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের মধ্যে অন্যতম হলো নারী সমাজ, এবং শিডিউল কাস্ট বা এসসি, শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী বা যাদের আমরা ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি বলি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী যাদের আমরা ইডাব্লিউএস সম্প্রদায় বা শ্রেণীর অন্তর্গত করে থাকি। অনুন্নত শ্রেণীর শিক্ষার বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে এখানে আমাদের নারী সমাজের শিক্ষার সমস্যা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় শিক্ষার সমস্যা এবং কর্মসূচিগুলো এক এক করে আলোচনা করতে হবে। তার মধ্যে আজ আমরা শুধুমাত্র নারী শিক্ষার সমস্যা এবং নারী শিক্ষার সমস্যা সমাধানের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখব নারী শিক্ষার কি কি সমস্যা রয়েছে। ভারতবর্ষে নারী শিক্ষার বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো রক্ষণশীল সামাজিক দৃষ্টিভঙ্গি। ভারতবর্ষে প্রাচীনকালে কিন্তু নারী শিক্ষার মান খুব উন্নত ছিল, কিন্তু ধীরে 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 নারী শিক্ষার মান কিন্তু অনেকটাই কমে গেছে। তার অন্যতম কারণ হলো রক্ষণশীল সামাজিক দৃষ্টিভঙ্গি, বা যেটা একটা কনজারভেটিভ একটা ধারণা, যে নারী বা মেয়েদের বাড়ির চার দেওয়ালের মধ্যেই থাকতে হবে, তাদের শিক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই। এই ধরনের যে দৃষ্টিভঙ্গি, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বা কনজারভেটিভ যে ভিউজ গুলো রয়েছে বা কনজারভেটিভ যে ধারণাগুলো রয়েছে, তার ফলে কিন্তু নারী সমাজের শিক্ষার হার বা নারী সমাজ কিন্তু শিক্ষার থেকে অনেকাংশেই বঞ্চিত হয়েছে। এর পরের যে কারণটি আমরা পড়বো নারী শিক্ষার সমস্যার, সেটি হলো অভিভাবকদের উদাসীনতা। তাহলে প্রথমটি ছিল রক্ষণশীল সমাজ ব্যবস্থা, তারপরেরটি হলো অভিভাবকদের উদাসীনতা। বিভিন্ন অভিভাবক বা গার্জিয়ান যারা রয়েছে তারা কিন্তু নিজের মেয়েদের কিন্তু স্কুলে পাঠাতে চায় না। সেটা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা উদাসীনতা লক্ষ্য করা যায়, যে মেয়ে মানুষ অত পড়িয়ে কি হবে। তো এই ধরনের একটা উদাসীনতা যেটা অভিভাবকদের মধ্যে বা বাড়ির বা পরিবারের মধ্যে লক্ষ্য করা যায়, সেটি কিন্তু নারী সমাজের শিক্ষার পিছিয়ে পড়ার বা অন্যতম একটি সমস্যা। এরপর যেই সমস্যাটি আমরা আলোচনা করব, বাল্য বিবাহ। নারীদের অনেক কম বয়সেই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হতো। আমরা দেখেছিলাম বিদ্যাসাগর কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন কিন্তু প্রণয়ন করে। তার পূর্বে কিন্তু দেখা যাচ্ছিল যে 12 বছরের একটি মেয়ের সাথে 60 বা 70 বছরের একটি বৃদ্ধের বিয়ে দেওয়া হচ্ছে। তো বাল্য বিবাহ কিন্তু সমাজের একটি কুপ্রথা। এই কুপ্রথার জন্য কিন্তু নারীরা যুগে যুগে বঞ্চিত হয়েছে এবং তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে। আজও ভারতবর্ষের বিভিন্ন
জায়গায় কিন্তু বাল্য বিবাহ হচ্ছে, ক্রমাগত হয়ে চলেছে। সরকার যতই আইন করুক 18 বছরের নিচে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, তবু কিন্তু খুবই গ্রাম এলাকায় বা কিছু কিছু রাজ্যে কিন্তু এখনো বাল্যবিবাহ হয়ে চলেছে, যেটি নারী শিক্ষার অন্যতম একটি অন্তরায় বা বাধা। এরপর আমরা যেটি আলোচনা করব সেটি হলো সামাজিক নিরাপত্তার অভাব। আমরা যতই বলি যেটা একবিংশ শতাব্দী, মডার্নাইজেশন এসছে ভারতবর্ষে বা গোটা বিশ্বে, কিন্তু আজও নারীদের কিন্তু সামাজিক নিরাপত্তা নেই। তার জন্য কিন্তু আমরা অভয়াকাণ্ডের মতো একটি কাণ্ড আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু নারীরা কিন্তু নানাভাবে কিন্তু লাঞ্ছিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে। নারী সমাজের কিন্তু নিরাপত্তার অভাব নারী শিক্ষার একটি অন্যতম বাধা বা সমস্যা হিসাবে চিহ্নিত আমরা করতে পারি। এরপর যে সমস্যাটি আলোচনা করব সেটা হচ্ছে দারিদ্রতা। ভারতবর্ষ হলো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাস করে। তার ফলে এই দারিদ্রতার জন্য বা অর্থনৈতিক কারণে কিন্তু বিভিন্ন পরিবারের অভিভাবকরা ইচ্ছে থাকা সত্ত্বেও অর্থনৈতিক কারণে বা দারিদ্রতার কারণে তাদের বাড়ির মেয়েদের বা কন্যা সন্তানদের কিন্তু বিদ্যালয়ে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পাঠাতে পারছে না। তাহলে নারী শিক্ষার একটি অন্যতম সমস্যা হলো দারিদ্রতা। এরপরে যে সমস্যাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপুষ্টি। অপুষ্টি কিন্তু একটি অন্যতম বাধা ভারতবর্ষের অনেক মানুষ কিন্তু অপুষ্টির শিকার বা যে দুবেলা বা কিন্তু ঠিক মতো কিন্তু ভারতবর্ষের অনেক পরিবারেই কিন্তু খাবার জোটে না। তার ফলে কিন্তু অপুষ্টির শিকার হচ্ছে অনেক মেয়েরা বা নারীরা। আর এই অপুষ্টিজনিত কারণে তাদের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধিও কিন্তু দেখা দেয়। অপুষ্টি হলো নারী শিক্ষার অন্যতম একটি সমস্যা। এরপরের যেই সমস্যাটি আলোচনা করব সেটা হলো শিশু শ্রম। ভারতবর্ষ যেহেতু খুব দরিদ্র সীমার নিচে অনেক মানুষ বসবাস করে ভারতবর্ষে, তাই তার ফলে তাদের অপুষ্টি দেখা দেয় বা খাদ্যের অভাব দেখা দেয়। তার জন্য কি করা হয়, কম বয়সেই অনেক মেয়েদের কিন্তু বিভিন্ন বাড়িতে কিন্তু পরিচারিকার কাজের জন্য কিন্তু পাঠানো হয়, যেটা কিন্তু শিশু শ্রম কিন্তু আইনত দণ্ডনীয়। কিন্তু তবুও বিভিন্ন কারণে মেয়েদের খুব কম বয়সে কিন্তু বিভিন্ন বাড়িতে কাজ করতে পাঠানো হয়। সেটা রান্নার কাজ হোক, বাসন মাজার কাজ হোক বা বাড়ি গোছানোর কাজ হোক, বিভিন্ন ধরনের কাজ করতে পাঠানো হয়। তার ফলে কিন্তু যেই মেয়েটির স্কুলে যাওয়ার কথা ছিল সে কিন্তু স্কুলে যাচ্ছে না, বা স্কুলে ভর্তি হলেও সেখান থেকে স্কুল ছেড়ে চলে আসছে এবং কোনো জায়গায় কাজে ঢুকে যাচ্ছে। শিশু শ্রম বা শিশু শ্রমিক কিন্তু ভারতবর্ষের নারী শিক্ষার কিন্তু উন্নয়নের কিন্তু অন্যতম একটি বাধা বা সমস্যা। এরপর যে সমস্যাটি আমরা আলোচনা করব সেটা হলো ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম। ভারতবর্ষে যে পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা পরিচালিত হচ্ছে সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু মেয়েদের বা নারীদের যে চাহিদা বা নিড রয়েছে সেটা ফুলফিল করতে ব্যর্থ। তাহলে ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম কিন্তু নারী শিক্ষার বা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু অন্যতম একটি বাধা বা অন্তরায়। এরপরে যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটা হলো শিক্ষিকার অভাব। ভারতবর্ষের বিভিন্ন প্রাইমারি স্কুল বা হাই স্কুলে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষিকা নেই। শিক্ষিকার অভাব কিন্তু উপযুক্ত শিক্ষিকার অভাব কিন্তু নারী শিক্ষার উন্নয়নের কিন্তু একটি বাধা হিসেবে আমরা এখানে স্থির করতে পারি বা বাধা আমরা বলতে পারি। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি আমরা পড়বো সেটা হচ্ছে বিদ্যালয়ের অভাব। ভারতবর্ষে এইরকম অনেক অঞ্চল রয়েছে, অনেক ইন্টিরিয়ার প্লেস রয়েছে যেখানে কিন্তু উপযুক্ত বিদ্যালয় নেই। সেটা প্রাথমিক বিদ্যালয় হোক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় হোক বা মাধ্যমিক বিদ্যালয় হোক, সেই বিদ্যালয়ের অভাব কিন্তু নারী শিক্ষার কিন্তু অন্যতম একটি বাধা। পরিবারের লোকরা 5 কিলোমিটার বা 10 কিলোমিটার পথ অতিক্রম করে তাদের বাড়ির মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে চায় না। তার ফলে তাদের অঞ্চলে উপযুক্ত বিদ্যালয় নেই। তার ফলে কিন্তু মেয়েরা বা নারীরা কিন্তু শিক্ষার আলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে আমরা কিন্তু নারী শিক্ষার কিছু সমস্যাগুলোকে আলোচনা করলাম। কেন ভারতবর্ষের নারী শিক্ষা আজও পিছিয়ে রয়েছে, যেখানে ভারতবর্ষের লিটারেসি রেট 74 বা 75%, তার মধ্যে দেখা যাচ্ছে ছেলেদের শিক্ষার হার 80%-এর ওপর, ঠিক আছে, কিন্তু মেয়েদের শিক্ষার হার 62 বা 63%। তাহলে পুরুষদের তুলনায় কিন্তু মেয়েদের শিক্ষার হার কম। কেন কম? কারণ নারীদের শিক্ষার ক্ষেত্রে আজও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।
সেই বাধাগুলো বা সেই সমস্যাগুলো কিন্তু আমরা এখানে এক এক করে আলোচনা করলাম। এরপর আমরা দেখব হচ্ছে নারী শিক্ষার সমস্যা সমাধানের জন্য কি কি কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের সংবিধানের 15 নম্বর ধারায় কি বলা রয়েছে? ভারতীয় সংবিধানের এই ধারায় বলা হয়েছে সরকার কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে কিন্তু পৃথক করতে পারবে না। তাহলে 15 নম্বর ধারায় কি বলা হচ্ছে? ছেলে মেয়েদের তাদের লিঙ্গের ভিত্তিতে বা জেন্ডারের ভিত্তিতে কিন্তু তাদেরকে পৃথক বা তাদেরকে কিন্তু আলাদা আলাদা চোখে দেখতে পারবে না। এরপর আমরা 16 নম্বর ধারায় কি বলছে সেটা একটু দেখে নিচ্ছি। এই ধারায় বলা হয়েছে সরকারি সমস্ত চাকরির ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। সংবিধানের 16 নম্বর ধারায় বলছে যে চাকরির ক্ষেত্রে নারী ও পুরুষদের সমান অধিকার থাকতে হবে। নারী শিক্ষার প্রসারের জন্য ভারতবর্ষের স্বাধীনতার পর বিভিন্ন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিগুলো কোন কোন কমিটিগুলো গঠিত হয়েছে সেটা একটু আমরা জেনে নেব। 1958 খ্রিস্টাব্দের 19শে মে শ্রীমতী দুর্গাবাই দেশমুখকে সভানেত্রী করে জাতীয় কমিটি গঠিত হয়, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম নারী শিক্ষার জন্য গঠিত কমিটি, যেটির নাম হচ্ছে ন্যাশনাল কমিটি ফর উমেন্স এডুকেশন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষে নারী শিক্ষার উদ্দেশ্যে বা নারী শিক্ষার জন্য গঠিত প্রথম কমিটিটির নাম কি? প্রথম কমিটিটির নাম তাহলে শ্রী দুর্গাবাই দেশমুখ কমিটি, যেটাকে বলা হয় ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন, যার সভাপতি ছিল শ্রী দুর্গাবাই দেশমুখ। তার নাম অনুসারে আমরা সেটাকে দুর্গাবাই দেশমুখ কমিটিও বলে থাকি। এই কমিটি 1959 খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট সরকারের কাছে পেশ করে, যেখানে নারী শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়। এরপরে নারী শিক্ষার উন্নয়নের জন্য 1961 খ্রিস্টাব্দে হংস মেহতা কমিটি বা হংস মেহতা কমিটি গঠিত হয়, এবং তারপর 1963 খ্রিস্টাব্দে ভক্ত বৎসলম কমিটি গঠিত হয়। তাহলে এই তিনটি হচ্ছে নারী শিক্ষার জন্য গঠিত কমিটি, এবং তার মধ্যে প্রথম যে কমিটি সেটা হলো শ্রী দুর্গাবাই দেশমুখ কমিটি। কমিটিটির নাম আমাকে মনে রাখতে হবে ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন। প্রশ্নে কিন্তু আসতে পারে যে ভারতবর্ষের প্রথম নারী শিক্ষার জন্য গঠিত কমিটিটির নাম কি? ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন বা দুর্গাবাই দেশমুখ কমিটি। এই কমিটি কবে গঠিত হয়? 1958 খ্রিস্টাব্দে। এই কমিটির সভানেত্রী কে ছিলেন? দুর্গাবাই দেশমুখ। এছাড়া বিভিন্ন আরো যে কমিটিগুলো রয়েছে, একটা হচ্ছে হংস মেহতা কমিটি, কবে গঠিত হচ্ছে? 1961 খ্রিস্টাব্দে। এবং শ্রী ভক্ত বৎসলম কমিটি, সেটা কবে গঠিত হচ্ছে? 1963 খ্রিস্টাব্দে। এছাড়াও রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986, কোঠারি কমিশন, জনার্দন রেড্ডি কমিটি, জাতীয় শিক্ষানীতি 2020-তে নারী শিক্ষার উন্নয়নের জন্য এবং নারী শিক্ষার প্রসারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়, এবং নারী শিক্ষার বিষয়টিকে কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু বিচার করা হয় বা বিবেচনা করা হয়। এরপর নারী শিক্ষার বিভিন্ন কর্মসূচিগুলো যেগুলো সরকারের থেকে গৃহীত হয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নেব। প্রথমটি হলো জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও বালিকা বিদ্যালয় 1994। এই কর্মসূচিতে শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করার জন্য বালিকা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই কর্মসূচি কার্যকরী করে তোলার জন্য মাতা শিক্ষক কমিটি গঠন করা হয়, মেয়েদের পোশাক দানের ব্যবস্থা করা হয়, নারী শিক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম ও ওয়ার্ড শিক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর আরেকটি কর্মসূচি রয়েছে সর্বশিক্ষা মিশন ও বালিকা শিক্ষা। আমরা জানি 2001 সালে সর্বশিক্ষা মিশনের কর্মসূচি গৃহীত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। SSA সর্বশিক্ষা অভিযান, তার যে কর্মসূচি গৃহীত হয় 2001 সালে এবং সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে 2002 সালে। এই কর্মসূচিতে নারী শিক্ষার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মীনা প্রদর্শনী, মা ও মেয়েদের মেলা, মাতৃ সচেতনতা শিবির বা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 4 মার্চ, এই তারিখটি কিন্তু মনে রাখতে হবে। আন্তর্জাতিক নারী দিবস কবে? এই তারিখটি মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। 4 মার্চ মাতা শিক্ষক কমিটি ইত্যাদি গঠন করা হবে। এছাড়াও মিড ডে মিলের ব্যবস্থা করার কথা বলে, বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করার কথা বলে, এবং মেয়েদের বা নারীদের স্বাস্থ্য পরীক্ষার কথাও কিন্তু বলা হয়। এর পরের পয়েন্টটি আমরা আলোচনা করব প্রারম্ভিক স্তর বালিকা শিক্ষার জন্য জাতীয় কার্যক্রম।
এই কর্মসূচির দ্বারা 6 থেকে 14 বছরের পিছিয়ে পড়া সকল মেয়েদের অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করে তাদের শিক্ষার গুণগত মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই কর্মসূচির গৃহীত কর্মসূচিগুলি হলো প্রতিকারমূলক শিক্ষা, সেতু পাঠ্যক্রম, বিকল্প শিক্ষার ব্যবস্থা, পানীয় জলের ও বিদ্যুতের ব্যবস্থা, খেলাধুলা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অর্থের ব্যবস্থা করা। এর পরের পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা এবার আমরা আলোচনা করব। কাস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, এই নামটি আমাদের মনে রাখতে হবে, কাস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সফল রূপায়ণের জন্য কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের কর্মসূচি গৃহীত হয়। তাহলে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় কিন্তু সর্বশিক্ষা যে অভিযান রয়েছে সেখান থেকে কিন্তু এই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় গঠনের কর্মসূচিটি এসেছে। এটি 2004 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। অনগ্রসর সম্প্রদায়ভুক্ত নারীদের শিক্ষার বা কন্যাদের বা মেয়েদের শিক্ষার অধিকার দানের জন্য এটা কিন্তু আবাসিক বিদ্যালয় ছিল। তাহলে কস্তুরবা গান্ধী কোন কর্মসূচি থেকে এসছে? সর্বশিক্ষা অভিযানের যে কর্মসূচি রয়েছে সেখানে স্থির করা হয় যে অনগ্রসর বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের যে মেয়ে বা কন্যারা রয়েছে তাদের শিক্ষার জন্য কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় তৈরি করা হবে। সেটি তৈরি করা হয় 2004 সালে এবং সেটি কিন্তু আবাসিক বিদ্যালয় ছিল। 2009 থেকে 2010 সালের মধ্যে 2570টি এই ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর ফলে এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বালিকাদের শিক্ষার কিন্তু প্রসার ঘটে। তাহলে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে। এর পরের পয়েন্টটি আমরা আলোচনা করব সুসংহত শিশু বিকাশ প্রকল্প, যেটাকে আমরা আইসিডিএস প্রকল্প বলি। 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি রয়েছে সেখানে এই সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস প্রকল্পের কথা বলা হয়। আইসিডিএস এর ফুল ফর্ম আমাদের মনে রাখতে হবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর স্কিম। এই প্রকল্পের মাধ্যমে শিশুর শিক্ষা ও সুস্বাস্থ্যের জন্য পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মারণ ব্যাধির টিকাকরণ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি কার্যের উপর গুরুত্ব দেওয়া হয়। সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো 0 থেকে 6 বছর বয়সী শিশুদের সকল প্রকার দায়িত্ব গ্রহণ করে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস এর যে প্রকল্প রয়েছে সেটা কোন নীতি থেকে এসছে? সেটা কিন্তু 1986 সালের জাতীয় শিক্ষানীতি থেকে এসছে এবং এই প্রকল্পের মাধ্যমে কত বছর থেকে কত বছরের শিশুদের সমস্ত রকম দায়িত্ব নেওয়া হয়, 0 থেকে 6 বছরের। এরপরে যে পয়েন্টটি আমরা পড়বো সেটা কিন্তু আমাদের সবার জানা, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। আমরা যখন 1986 সালের জাতীয় শিক্ষানীতি পড়ছিলাম তখন কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচিটি আমরা পড়েছি। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক বিদ্যালয়ের পরিমাণগত এবং গুণগত মান উন্নয়নের জন্য কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ডের কিন্তু কর্মসূচিটা নেওয়া হয়। সেখানে কি বলেছিল? স্কুলে অন্তত 2টি ঘর থাকবে, 2জন অন্তত শিক্ষক থাকবেন এবং 2জন শিক্ষকের মধ্যে একজন পুরুষ শিক্ষক হবেন এবং একজন শিক্ষিকা থাকবেন, একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা। তাহলে একজন শিক্ষিকা অবশ্যই থাকতে হবে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে। এটি বলে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং এর দ্বারা কিন্তু নারী শিক্ষার সমস্যা কিন্তু অনেকাংশে কিন্তু সলভ করা সম্ভব। এরপর যে আমরা পয়েন্টটি পড়বো সেটা হচ্ছে বিকল্প পরিপূরক ব্যবস্থা। যে সকল অঞ্চলে উপযুক্ত বিদ্যালয় বা বিদ্যালয় নেই তাদের জন্য কিন্তু এই বিকল্প বা পরিপূরক ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে বালিকাদের কিন্তু, যে সকল বালিকারা বা মেয়েরা প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা আলোচনা করব স্বাক্ষর ভারত মিশন। সাম্প্রতিককালে এই স্বাক্ষর ভারত মিশনের দ্বারা যে সকল নারীরা বা পুরুষরা নিরক্ষর তাদেরকে স্বাক্ষর করে তোলার কর্মসূচি গৃহীত হয়েছে। এরপর সর্বশেষ পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটি হলো রাজ্য ভিত্তিক কর্মসূচি। নারী শিক্ষার উন্নয়নের জন্য রাজ্য ভিত্তিক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, যেমন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প, মধ্যপ্রদেশের সহজ শিক্ষা কেন্দ্র প্রকল্প, রাজস্থানে শিক্ষা কর্মী প্রজেক্ট, উড়িষ্যাতে লোক জম্বিকা আশ্রমশালা, কর্ণাটকে বালিকা শিক্ষা শিবির এবং লার্নিং গ্যারান্টি স্কিম। এছাড়া নারী শিক্ষার প্রসারের জন্য কিন্তু আমাদের কেন্দ্র সরকারেরও প্রজেক্ট রয়েছে, সেটি হলো বেটি বাঁচাও বেটি পড়াও প্রজেক্ট।
ঠিক আছে? তাহলে আজ আমরা এখানে নারী শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করলাম এবং এই নারী শিক্ষার সমস্যার সমাধানের জন্য আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। বিভিন্ন কমিটি কমিশন গঠন করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।